আচ্ছা, তাহলে প্রথমেই আমাদেরকে বলছে যে এমেগা লেখচিত্রে কোনটি অধিক তড়িৎ ঋণাত্মক অধিক ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। আচ্ছা, ঋণাত্মক বিচ্যুতি কারা প্রদর্শন করবে? এটা কি আমাদের মাথায় আছে যে ঋণাত্মক বিচ্যুতিটা কারা প্রদর্শন করবে? আমি যদি একটু সেট আপ দিয়ে নিই, হ্যাঁ ঠিকঠাক আছে আশা করি। হ্যাঁ দেখো, তাহলে আমি এই জায়গায় বলছিলাম, আমি কলমটা চেঞ্জ করে নিই। তো এই জায়গায় আমি এরকম বলছিলাম যে এই যে এই বরাবর কিসের গ্রাফ আছে, এই বরাবর হয় পিভি আছে, পিভি না থাকলে এই জায়গায় জেড আছে, আর এই জায়গা বরাবর যদি পি এর গ্রাফ থাকে তাহলে এটা যেটা সোজা যায় সেটার ক্ষেত্রে আমরা জানি জেড ইজ ইকুয়াল টু 1, তাহলে এটা হলো আদর্শ গ্যাস। যদি উপরে যায় তখন আমরা জানি জেড ইজ গ্রেটার দ্যান 1, আর যদি নিচে যায় তখন আমি বলছিলাম জেড ইজ লেস দ্যান 1। এখন আর যদি এভাবে নাইমা উপরে যায় তখন কি জেড ইজ গ্রেটার দ্যান 1। এখন নিচে হলো জেড ইজ লেস দ্যান 1, উপরে হলো জেড ইজ গ্রেটার দ্যান 1। এখন জেড এর সূত্রটা কি ছিল? জেড ইজ ইকুয়াল টু ছিল, উপরে ছিল ভি রিয়েল বা রিয়েল গ্যাসের আয়তন ডিভাইডেড বাই ভি আইডিয়াল গ্যাসের আয়তন। এখন এই যে রিয়েল গ্যাসের আয়তন যদি আইডিয়াল গ্যাস অপেক্ষা বেশি হয়, রিয়েল গ্যাসের আয়তনটা যদি আইডিয়াল গ্যাস অপেক্ষা বেশি হয় তখন কিন্তু আমি বলতে পারি কি জেড ইজ গ্রেটার দ্যান 1। আর যদি এমন হয় যে এই যে রিয়েল গ্যাসটা আছে, এই যে রিয়েল গ্যাসটা আছে, এই রিয়েল গ্যাসের আয়তন যদি কম হয়, আইডিয়াল গ্যাসের আয়তন যদি বেশি হয়, তখন আমরা জানি জেড ইজ লেস দেন 1। আর জেড যখন লেস দেন 1 হয়, জেড যখন লেস দেন 1 হয় তখন কিন্তু আইডিয়াল গ্যাসের আয়তনটা কি হয়? কম হয়। এখন আইডিয়াল গ্যাসের আয়তন কম এই কথাটার মানে কি? আইডিয়াল গ্যাসের আয়তন কম, হ্যাঁ হ্যাঁ, রিয়েল গ্যাসের আয়তন কম, রিয়েল গ্যাসের আয়তন কম, আয়তন কম এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো সে কম পরিমাণে জায়গা দখল করছে। আয়তন কম মানে কি? কম পরিমাণে জায়গা দখল করছে। কম পরিমাণে জায়গা দখল করছে মানে গ্যাসের অণুগুলো একজন আরেকজনের কাছাকাছি আছে, আর কাছাকাছি যদি থাকে তখন তাদের মধ্যে আসলে আকর্ষণ থাকে। তখনই একটা গ্যাসের অণু আরেকটা গ্যাসের কণার কাছাকাছি থাকে যখন এদের মধ্যে আকর্ষণ আছে। অথবা আমরা এভাবেও চিন্তা করতে পারি, এই জায়গায় যে অ্যামোনিয়া আছে, এই অ্যামোনিয়াতে কিন্তু এই যে অ্যামোনিয়া, এই জায়গায় যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা যেহেতু হাইড্রোজেন অপেক্ষা বেশি, তাই বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন নাইট্রোজেন টান দিয়ে নিয়ে যাবে। হাইড্রোজেন বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন টান দিয়ে না নিয়ে যাইতে পারার কারণে নাইট্রোজেন হবে কি নেগেটিভ আর হাইড্রোজেনটা হবে পজিটিভ। এখন পাশে যখন আরেকটা অ্যামোনিয়া থাকবে, ওই অ্যামোনিয়ার হাইড্রোজেনটা হবে পজিটিভ, এই পজিটিভের সাথে এই নেগেটিভের কি একটা আকর্ষণ সৃষ্টি হবে। এই আকর্ষণের কারণে কিন্তু ওরা কি, মানে আকর্ষণের কারণে ওরা কি কাছাকাছি থাকবে। আর কাছাকাছি আছে মানে কি রিয়েল গ্যাসের আয়তনটা কম, আর আয়তন কম মানে কি তাদের মধ্যে আকর্ষণ থাকবে। আর আকর্ষণ যদি থাকে তখনই আসলে ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে, তাহলে অ্যামোনিয়া হবে অ্যান্সার। এরপরে বাস্তব গ্যাসের সমীকরণ কোনটি? তো বাস্তব গ্যাসের সমীকরণ এটা, আর আদর্শ গ্যাসের সমীকরণ হলো এটা। এটা কোন গ্যাসের সমীকরণ? আদর্শ। আর এটা কোন গ্যাসের সমীকরণ? বাস্তব। এখানে আরো কয়েকটা কথা বলে দিই যে এ আর বি এরা কি? এরা হইল ভ্যান্ডার ওয়ালস ধ্রুবক, ভ্যান্ডার ওয়ালস ধ্রুবক, ভ্যান্ডার ওয়ালস ধ্রুবক। আর পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা ছিল কি আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের সমীকরণে কি কি ত্রুটি ছিল? আদর্শ গ্যাসে বলা হয়েছে যে বাস্তব মানে গ্যাসের অণুসমূহের মাঝে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে দেখা যায় এদের মধ্যে কি পরিমাণ, কিছু পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল আছে। কি পরিমাণ আকর্ষণ বিকর্ষণ বল আছে? সেটা হলো এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার। আরেকটা যে ত্রুটি ছিল সেটা কি ছিল? যে আদর্শ গ্যাসের অণুসমূহের নিজস্ব কোনো আয়তন নেই, কিন্তু বাস্তব গ্যাসের অণুসমূহের নিজস্ব আয়তন আছে। কি পরিমাণ আয়তন ছিল? সেটা হলো এনপি পরিমাণ আয়তন ছিল, আর এদিকে ছিল কি এন আর টি। নেক্সট এমসিকিউ, OH মাইনাস এর অনুবন্ধী ক্ষার কোনটি? OH মাইনাস, আচ্ছা এখন আমরা কি জানি যে অ্যাসিড, অ্যাসিড আর কি বেজ বিক্রিয়া করে, অ্যাসিড আর বেজ বিক্রিয়া করে, বিক্রিয়া করার পরে অ্যাসিড থেকে কি উৎপন্ন হয়? অ্যাসিড থেকে উৎপন্ন হয় অনুবন্ধী বেজ, অনুবন্ধী বেস। আর বেস থেকে কি উৎপন্ন হয়? বেস থেকে উৎপন্ন হয় অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড। এখন OH মাইনাসের অনুবন্ধী ক্ষার, এখন আমরা যদি আরেকটা রিঅ্যাকশনের মাধ্যমে দেখি, এই যে HCl, HCl এর সাথে আছে কি অ্যামোনিয়া, এই দুজন যখন বিক্রিয়া করে তখন উৎপন্ন হয় NH4++, আরেকটা কি উৎপন্ন হয়? NH4+, আরেকটা হয় Cl-। তাহলে HCl একটা অ্যাসিড, কেন অ্যাসিড? কেননা সে একটা H+ ত্যাগ করছে ব্রনস্টেড ও লাউরির মতবাদ অনুসারে, তাহলে এটা হলো অনুবন্ধী বেস। অ্যামোনিয়া একটা বেস, অ্যামোনিয়া একটা বেস, আর এটা হলো অনুবন্ধী অ্যাসিড। কেন অ্যামোনিয়া একটা বেস? কারণ অ্যামোনিয়া একটা H+ গ্রহণ করছে, এই কারণে অ্যামোনিয়া একটা বেস, আর এটা কি অনুবন্ধী অ্যাসিড। তার মানে অনুবন্ধী ক্ষার তখনই হবে বা অনুবন্ধী বেস তখনই হবে যখন এই যে HCl কি করছে, একটা Cl-, মানে HCl এর অনুবন্ধী বেস কি Cl-। তাহলে OH এর অনুবন্ধী বেস হবে যে কি করছে, একটা H+ ত্যাগ করছে।
বা একটা H+ ত্যাগ করার পরে যেটা গঠিত হয়েছে সেটা হলো অনুবন্ধী বেস। একটা H+ ত্যাগ করার পরে যেটা গঠিত হবে সেটা হবে কি অনুবন্ধী বেস। তাহলে অ্যান্সার হবে এটা। এই যে OH- সে কি যদি এই O2 মাইনাসে পরিণত হয় তাহলে OH মাইনাস নামে বলতে পারবো কি অ্যাসিড। তাহলে এটা আমি বলতে পারবো কি অনুবন্ধী বেস। এরপর HCO3 মাইনাসের অনুবন্ধী ক্ষারক কোনটি? এটার অনুবন্ধী ক্ষারক কোনটি? তাহলে আমরা কি বলবো যে HCO3 মাইনাস সে যখন একটা H+ ত্যাগ করবে তখন কি হবে CO3 2 মাইনাস। তাহলে এটা যদি হয় অ্যাসিড, তাহলে এটা হবে কি তার অনুবন্ধী বেস। তাহলে এটাই হবে কি তার অনুবন্ধী বেস, কেননা এটা একটা অ্যাসিড। তাহলে ওর অনুবন্ধী ক্ষারক আমি তখনই পাবো যখন ওরে অ্যাসিড হিসাবে ট্রিট করব। নেক্সট, এই বিক্রিয়াতে অনুবন্ধী অম্ল কোনটি? এই যে অ্যামোনিয়া কি করছে একটা H+ গ্রহণ করছে, তাহলে এই কি অ্যাসিড, অ্যামোনিয়া অ্যাসিড। তাহলে এটা কি অনুবন্ধী বেস, এটা হবে কি অনুবন্ধী বেস। আচ্ছা, আর এই জায়গায় এই যে পানি আচ্ছা এখানে ভুল হয়ে গেল, তো হয়নি। আচ্ছা এই যে অ্যামোনিয়া NH4+ এ পরিণত হয়েছে, তার মানে কি সে একটা H+ গ্রহণ করছে। যেহেতু সে একটা H+ গ্রহণ করছে তাহলে এটা হলো বেস, তাহলে এটা হলো অনুবন্ধী অ্যাসিড, আর এই যে পানির ক্ষেত্রে দেখা যাবে পানি এই জায়গায় অ্যাসিড হিসেবে আচরণ করতেছে, অ্যাসিড। তাহলে এটা হবে কি অনুবন্ধী বেস। তাহলে অনুবন্ধী ক্ষারক হলো NH4+। নেক্সট, কোনটি উভয়ধর্মী আয়ন? উভয়ধর্মী আয়ন সেই হবে যে দুইভাবে আচরণ করতে পারবে। যেমন আমি যদি এই জায়গায় লিখি HS-, এখন এই যে HS-, সে কিন্তু S2-2- পরিণত হইতে পারে, অর্থাৎ H+ একটা ত্যাগ করতে পারে। আবার এমনও হইতে পারে যে এই যে HS- সে একটা H+ গ্রহণ করে H- পরিণত হয়ে H2S পরিণত হয়ে যেতে পারে। তাহলে এই জায়গায় যদি আমি দেখি HS- সে কি করছে একটা H+ ত্যাগ করছে, যেহেতু সে একটা H+ ত্যাগ করছে তাহলে সে বেস, তাহলে এটা হবে কি অনুবন্ধী অ্যাসিড। আর এই জায়গায় সে একটা H+ গ্রহণ করছে, তাহলে এটা হলো বেস, তাহলে এটা হলো অনুবন্ধী অ্যাসিড। ও না, এই জায়গায় সে একটা H+ ত্যাগ করছে তাহলে সে হবে কি অনুবন্ধী। আমি যদি আবার মুচ্ছা করি, এই যে HS- সে চাইলে কি করতে পারে, সে চাইলে একটা H+ গ্রহণ করতে পারে, গ্রহণ করলে এই জায়গায় উৎপন্ন হয় H2S। আবার এই যে HS- সে চাইলে একটা H+ ত্যাগও করতে পারে, ত্যাগ করলে S2-। তাহলে এই জায়গায় যেহেতু সে একটা H+ গ্রহণ করছে তাহলে সে বেস হিসেবে আচরণ করতেছে, আর এই জায়গায় সে যেহেতু একটা H+ ত্যাগ করছে তাহলে সেই জায়গায় অ্যাসিড হিসেবে আচরণ করতেছে, তাহলে এটা হয়ে যায় অ্যান্সার। আচ্ছা, বাকিগুলো একটু দেখি, বাকিগুলো আসলে হয় না। নেক্সট, ব্রনস্টেড ও লাউরির মতবাদ অনুসারে, মতবাদটা কি? ব্রনস্টেড ও লাউরির মতবাদ কি ছিল বলতো? ব্রনস্টেড ও লাউরির মতবাদ ছিল H+ যে গ্রহণ করে, সে হলো বেস, H+ গ্রহণ করলে বেস, আর H+ ত্যাগ করলে অ্যাসিড। H+ গ্রহণ করলে বেস আর H+ ত্যাগ করলে কি অ্যাসিড। এখন PH4+ একটি অম্ল, এখন PH4+ অম্ল নাকি ক্ষার এটা তো আমি বুঝতে পারতেছি না। এটা বুঝার উপায় হলো এরকম যে PH3 একটা H+ গ্রহণ করছে, গ্রহণ কইরা PH4+ এ পরিণত হইছে। তাহলে PH3 সে একটা H+ গ্রহণ করছে, তাহলে সে হবে ক্ষার। তাহলে PH4+ হবে অনুবন্ধী অম্ল, এরপরে অ্যাসিড প্রোটন দাতা, অ্যাসিড ইলেকট্রন গ্রহীতা না। এখন PH4+ একটি অম্ল, হ্যাঁ এটা একটা অনুবন্ধী অম্ল। এখন কি অম্ল তা তো আর বলে নাই, তাহলে এটা একটা অনুবন্ধী অম্ল। তাহলে 1 আর 2 হলো কারেক্ট। অ্যাসিড ইলেকট্রন গ্রহীতা এই কথাটা কারেক্ট না, এই কথাটা যেহেতু কারেক্ট না তাহলে বাকি দুটা কারেক্ট। আচ্ছা, লুইস অ্যাসিড কোনটি? তো লুইস মতবাদ অনুসারে আমরা কি জানি? আমরা জানি যারা মুক্তজোর যারা দান করতে পারে, যারা দান করতে পারে তারা হলো বেস, আর মুক্তজোর ইলেকট্রন যারা গ্রহণ করতে পারে তারা হলো অ্যাসিড।
তো এখানে লুইস অ্যাসিড কারা, যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারবে। মুক্তজোড় ইলেকট্রন কারা গ্রহণ করতে পারবে, যাদের অষ্টক সংকোচন ঘটেছে। মুক্তজোড় ইলেকট্রন কারা গ্রহণ করতে পারবে, যাদের অষ্টক সংকোচন ঘটেছে, যাদের অষ্টক সংকোচন ঘটেছে। কাদের অষ্টক সংকোচন ঘটেছে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড। আর যাদের অষ্টকে বেশি পরিমাণে ইলেকট্রন আছে, অর্থাৎ যাদের মুক্তজোড় ইলেকট্রন আছে, যেমন পানি মুক্তজোড় ইলেকট্রন আছে, অ্যামোনিয়া মুক্তজোড় ইলেকট্রন আছে, ফসফিন মুক্তজোড় ইলেকট্রন আছে, যাদের কাছে মুক্তজোড় ইলেকট্রন আছে তারা তো ইলেকট্রন দান করতে পারবে, আর যারা দান করতে পারবে তারা বেস। এখানে বলছে লুইস অ্যাসিড কারা, এই যে ফসফরাস মুক্তজোড় ইলেকট্রন আছে, পানিতে কি আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে, অ্যামোনিয়াতে মুক্তজোড় ইলেকট্রন আছে, এদের কাছে কি আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে। তো যেহেতু এদের কাছে মুক্তজোড় ইলেকট্রন আছে, তাহলে তারা দান করতে পারবে, তারা তিনজনে কি করতে পারবে, দান করতে পারবে। তাহলে গ্রহণ করতে পারবে শুধু অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা ভুল দেখা যাচ্ছে, এটা হলো মূলত কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু দান করতে পারবে না, কেননা ওর সর্বশেষ কক্ষপথে বেশি ইলেকট্রন নাই, যে কটা প্রয়োজন তার চেয়ে অলরেডি আরো কম আছে। যেমন আমি যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গঠনটা দেখি, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরিন, উপরেও আছে কি একটা ক্লোরিন। তো অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন আছে, এই যে 1টা 2টা 3টা, আর ক্লোরিন থেকে পাইছে আরো 1টা 2টা 3টা। তার মানে অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, ওর আরো 2টা ইলেকট্রন লাগবে, তাহলে লুইস অ্যাসিড হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এরপর NO2 মাইনাস আয়নের অনুবন্ধী অম্ল হচ্ছে, এখন এগুলা পারা উচিত। তো অনুবন্ধী অম্ল, তাহলে NO2 মাইনাস, NO2 মাইনাস কি করতে পারে, NO2 মাইনাস একটা H প্লাস গ্রহণ করতে পারে, গ্রহণ করলে কি হবে, HNO2। তাহলে সে যেহেতু একটা H প্লাস গ্রহণ করছে, তাহলে ও হবে ক্ষার, তাহলে এটা হবে কি অনুবন্ধী অম্ল। তাহলে এখানে অ্যান্সার হবে HNO2। কোনটি লুইস ক্ষারক, লুইস ক্ষারক সেই হবে যার কাছে কি মুক্তজোড় ইলেকট্রন আছে, এই যে মুক্তজোড় ইলেকট্রন ওর কাছে আছে, তাহলে ও হবে কি লুইস ক্ষারক। আচ্ছা, H2S NH3 উদ্দীপকের H2S এর অনুবন্ধী ক্ষারক কোনটি, এই যে H2S, সে একটা H প্লাস ত্যাগ করছে, H2S কি করছে, একটা H প্লাস ত্যাগ করছে, যেহেতু ত্যাগ করছে তাহলে ও হবে কি অ্যাসিড, ও যেহেতু অ্যাসিড তাহলে ও হবে কি অনুবন্ধী বেস, তাহলে অনুবন্ধী বেস হবে HS মাইনাস। এরপরে এই যে হাইড্রোজেন, এই জায়গায় এই যে হিলিয়াম ও হাইড্রোজেনের ক্ষেত্রে সাধারণ তাপমাত্রায় G ইজ গ্রেটার দ্যান 1, মানে Z এর ভ্যালু কি গ্রেটার দ্যান 1, কারণ P প্লাস N স্কোয়ার ডিভাইডেড বাই V স্কোয়ার, এটা প্রায় P, এটা তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে সঠিক। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমরা জানি PV ইজ ইকুয়াল টু nRT, তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমি কিন্তু বলতে পারি না যে P প্লাস N স্কোয়ার A ডিভাইডেড বাই V স্কোয়ার, P প্লাস N স্কোয়ার A ডিভাইডেড বাই V স্কোয়ার, আর একটা কি V মাইনাস NB ইজ ইকুয়াল টু nRT। এটা কিন্তু আমি বাস্তব গ্যাসের ক্ষেত্রে বলতে পারি, এটা হলো বাস্তব গ্যাসের ক্ষেত্রে। এখন হিলিয়াম আর হাইড্রোজেন, এটা কি বাস্তব গ্যাস, হ্যাঁ এটা বাস্তব গ্যাস। এটা যেহেতু বাস্তব গ্যাস, তাহলে ওদের ক্ষেত্রে তো আমি P এর জায়গায় এই যে P প্লাস N স্কোয়ার A ডিভাইডেড বাই V স্কোয়ার, এটার জায়গায় শুধু P লিখতে পারি না, তাহলে এটা হবে না। এখন হিলিয়াম ও হাইড্রোজেনের ক্ষেত্রে সাধারণ তাপমাত্রায় PV ইজ ইকুয়াল টু মাইনাস nRT, কি লিখলো বুঝলাম না। এদের আন্তঃনবিক আকর্ষণ বল কম হয়, হ্যাঁ এদের আন্তঃনবিক আকর্ষণ বল কম হবে, কেননা এদের মধ্যে বিকর্ষণ বেশি হবে, এদের মধ্যে বিকর্ষণ বেশি হবে, তাহলে এটা কারেক্ট। আর হাইড্রোজেন ও হিলিয়ামের ক্ষেত্রে সাধারণ তাপমাত্রায় Z ইজ গ্রেটার দ্যান 1, আন্তঃনবিক আকর্ষণের কারণে এটা লিখছি Z ইজ গ্রেটার দ্যান 1, কারণ আচ্ছা P প্লাস, আচ্ছা দেখো এটা তো হবে না, PV ইজ ইকুয়াল টু RT ডিভাইডেড বাই NB, তাহলে সেই হিসেবে প্রথমটা আর 3 নাম্বারটা কারেক্ট, প্রথমটা 3 নাম্বারটা কারেক্ট। আর এই জায়গায় যেটা বুঝাইতে চাচ্ছে সেটা হলো P প্লাস N স্কোয়ার A ডিভাইডেড বাই V স্কোয়ার, এটা এটা প্রায় P আর কি, এটাই বুঝাতে যাচ্ছে, এটা প্রায় P এর সমান। এটা কেন বলছে, কেননা তোমার হাইড্রোজেন আর হিলিয়াম, হাইড্রোজেন আর হিলিয়াম এরা খুবই ছোট মানে খুবই ছোট মানের গ্যাস, খুবই ছোট হওয়ার কারণে দেখা যায় যে এদের আকার খুবই ছোট হওয়ার কারণে এদের আসলে নিউক্লিয়াস বাদে আর কোনো কিছুই থাকে না। এখন একটা নিউক্লিয়াস আর একটা নিউক্লিয়াসে তো বিকর্ষণই করবে, তো এই জায়গায় আসলে বিকর্ষণ বলটা ডোমিনেট করে, বেশি পরিমাণে বিকর্ষণ আছে। আর এখানে কিন্তু Z ইজ গ্রেটার দ্যান 1, Z ইজ গ্রেটার দ্যান 1 মানে কি V রিয়েল ডিভাইডেড বাই V আইডিয়াল, মানে এদের আয়তন কি, এদের আয়তন অনেক বেশি, এদের আয়তন অনেক বেশি হওয়ার কারণে এদের মধ্যে কোনো আন্তঃনবিক আকর্ষণ বল নাই। রিয়েল গ্যাসের আয়তনটা আইডিয়াল গ্যাস অপেক্ষা বেশি, রিয়েল গ্যাসের আয়তন যেহেতু আইডিয়াল গ্যাস অপেক্ষা বেশি, তার মানে এদের যেই আন্তঃনবিক আকর্ষণ বল এটা নাই বললেই চলে, কেননা প্রত্যেকটা পরমাণু একজন আরেকজন থেকে অনেক দূরে দূরে থাকে, অর্থাৎ এদের মধ্যে কোনো আন্তঃনবিক আকর্ষণ বল নাই। তাহলে 1 আর 3 হবে এই জায়গায় অ্যান্সার।
অনুবন্ধী অ্যাসিড ক্ষারক যুগলের মধ্যে পার্থক্য কি? অনুবন্ধী অ্যাসিড ক্ষারক যুগলের মধ্যে পার্থক্য কি? অনুবন্ধী অ্যাসিড ক্ষারক যে যুগলটা আছে এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো একটা হাইড্রোজেন পরমাণু না একটা হাইড্রোজেন আয়ন? বলি তো। যেমন আমি যদি আবার আরেকটা উদাহরণ লিখি যে HCl আর অ্যামোনিয়া, যে উদাহরণটা আমি বারবার লিখতেছি, তাহলে এই জায়গায় কি উৎপন্ন হবে? NH4+ আর এই জায়গায় হবে Cl মাইনাস, Cl মাইনাস। তাহলে এই যে HCl সে একটা H+ কি ত্যাগ করছে? সে H+ ত্যাগ করছে, এই জায়গায় সে একটা H+ ত্যাগ করছে। আর এই যে অ্যামোনিয়া সে একটা H+ গ্রহণ করছে, H+ গ্রহণ করছে। একজনে একটা H+ ত্যাগ করলে আরেকজন আরেকটা H+ কি করে? গ্রহণ করে। তাহলে একটা H+ আয়নই হবে এই জায়গায় অ্যান্সার। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে সংকোচনশীলতা গুণাঙ্ক G এর মান 1 এর চেয়ে সর্বদাই বেশি থাকে কোন গ্যাস সমূহে? হাইড্রোজেন আর না হিলিয়াম? হাইড্রোজেন আর হিলিয়ামই তো আমরা দেখছিলাম ক্লাসে, অফলাইন ক্লাসে আমরা কি দেখছিলাম? হাইড্রোজেন আর হিলিয়াম এই যে এরকম একটা গ্রাফ দেখাইছিলাম, এভাবে গেছে আর এভাবে একটা গেছে, এভাবে আরেকটা গেছে, আর বাকিগুলা কি নিচে থেকে উপরে উঠছে, একটা খালি নিচে গেছিল, সেটা কি ছিল? অ্যামোনিয়া। আর এই যে দুইটা লিখছিলাম, একটা ছিল কি হাইড্রোজেন আর একটা ছিল কি হিলিয়াম। এখন তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে অবশ্যই অ্যান্সার করব, নিচে হাইড্রোজেন না উপরে হাইড্রোজেন, নিচে হিলিয়াম না উপরে হিলিয়াম, এই প্রশ্নটা অবশ্যই তোমাদেরকে করব। এরপরে দেখো এমেগা লেখচিত্রে কোনটি অধিক বিচ্যুতি দেখাবে? কোনটি অধিক বিচ্যুতি দেখাবে? যার আণবিক ভর বেশি সেই অধিক বিচ্যুতি দেখাবে। তো প্রথমে আমি কি বলছিলাম যে পোলার গ্যাস বেশি বিচ্যুতি দেখায় নন পোলার গ্যাস অপেক্ষা। পোলার বেশি বিচ্যুতি দেখায় নন পোলার অপেক্ষা। আর বড় নন পোলার ছোট নন পোলার অপেক্ষা বেশি বিচ্যুতি দেখায়। বড় নন পোলার ছোট নন পোলার অপেক্ষা বেশি বিচ্যুতি দেখায়। এখন এখানে কি কোনো পোলার গ্যাস আছে? হ্যাঁ, এখানে একটা পোলার গ্যাস আছে। আচ্ছা, তাহলে এই জায়গায় অ্যান্সার আসলে এখানে কিন্তু একটা পোলার গ্যাস আছে। সবচেয়ে বেশি বিচ্যুতি কে দেখাবে? সবচেয়ে বেশি বিচ্যুতি দেখাবে পোলার গ্যাস। এখানে পোলার গ্যাস আছে হিসাবে কে আছে? অ্যামোনিয়া আছে। তাহলে এখানে অ্যান্সারটা হবে অ্যামোনিয়া। আচ্ছা, নিচের কোন গ্যাসটি আদর্শ আচরণ থেকে কম বিচ্যুতি দেখায়? সবচেয়ে কম পরিমাণে বিচ্যুতি কে দেখাবে? সবচেয়ে কম পরিমাণে বিচ্যুতি এই জায়গায় হাইড্রোজেন দেখায়। কেননা দেখো হাইড্রোজেন সবাই এখানে নন পোলার গ্যাস, এটাও নন পোলার গ্যাস, এটাও নন পোলার গ্যাস, সবাই এখানে নন পোলার গ্যাস। নন পোলার গ্যাসের মধ্যে সবচেয়ে ছোটকে হাইড্রোজেন। তাহলে এই জায়গায় অ্যান্সার হবে হাইড্রোজেন। কারণ আমরা গত পৃষ্ঠায় দেখে আসছি যে বড় নন পোলার গ্যাস বেশি বিচ্যুতি দেখায় ছোট নন পোলার গ্যাস অপেক্ষা। কোনটি লুইস ক্ষারক? লুইস ক্ষারক মানে কি? যে মুক্তজোড় ইলেকট্রন, যে লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করতে পারে সে হলো অ্যাসিড, যে লোন পেয়ার ইলেকট্রন দান করতে পারে, যে লোন পেয়ার ইলেকট্রন দান করতে পারে সে হবে লুইস ক্ষারক। তাহলে এখানে দান করতে পারবে কি? দেখো BF3 সে লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করতে পারে। BeCl2 দেখো বেরিলিয়াম আর এই যে একটা ক্লোরিন, এই যে আরেকটা ক্লোরিন। বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে আর এখানে দুইটা ইলেকট্রন আছে, আর ক্লোরিনের আরেকটা ক্লোরিন। তাহলে বেরিলিয়াম ক্লোরাইডের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 4টা। তার মানে কি? সে মুক্তজোড় ইলেকট্রন দান করতে সক্ষম হবে। এবার আসো সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে এই যে একটা অক্সিজেন, এই যে একটা অক্সিজেন, এই যে আরেকটা অক্সিজেন। এখন যদি আমি এই জায়গার দিকে তাকাই তাহলে সালফারের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হয়ে গেছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11 12টা হয়ে গেছে, তার অষ্টক বেশি পূরণ হয়ে গেছে। তাহলে কোনটি লুইস ক্ষারক? আর আরেকটা এই অপশনটা যদি আমরা চেক করি কার্বন মনোঅক্সাইড, তাহলে অবশ্যই এখানে যেহেতু অক্সিজেন আছে, এই অক্সিজেনের কাছে প্রচুর পরিমাণে, এই অক্সিজেনের কাছে মুক্তজোড় ইলেকট্রন আছে 2 জোড়া, তাহলে সে 1 জোড়া অবশ্যই দান করতে পারবে। তাহলে এই জায়গায় অ্যান্সার হবে কার্বন মনোঅক্সাইড। নেক্সট এখানে বলা হয়েছে যে অ্যামোনিয়া HCl এন্ড এই বিক্রিয়ায় অনুবন্ধী অম্ল কোনটি? এই যে HCl সে কি করছে? একটা H+ ত্যাগ করছে, তাহলে সে অ্যাসিড, তাহলে এটা হলো অনুবন্ধী বেস, তাহলে এটা হবে কি? অনুবন্ধী অ্যাসিড। তাহলে অনুবন্ধী অ্যাসিড হলো NH4+, এটাই হলো অ্যান্সার। এরপরে কোনটি উভয়ধর্মী পদার্থ? কোনটি উভয়ধর্মী পদার্থ? আমরা ক্লাসে পড়াইছি, খতে পড়াইছিলাম পানি একটি উভয়ধর্মী পদার্থ, এখানেও অ্যান্সার খতেই রাখা আছে। এরপরে H2O HCl এই দুজন বিক্রিয়া করছে, বিক্রিয়া করে Cl- HCl এর অনুবন্ধী ক্ষারক হলো Cl-। হ্যাঁ, HCl সে একটা H+ ত্যাগ করে Cl- এ পরিণত হয়েছে, তাহলে অনুবন্ধী ক্ষারক হলো Cl-। H2O একটা অ্যাসিড না? H2O একটা অ্যাসিড না, এটা যেহেতু অ্যাসিড তাহলে এটা ক্ষার, তাহলে এটা হবে না, তাহলে এটাও হবে। তাহলে 1 আর 3 কোন জায়গায় আছে? 1 আর 3, এই যে খ হলো অ্যান্সার। এরপরে H2CO3 পানি এই বিক্রিয়াটির ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো এই জায়গায় H2O সে কি করছে? একটা H+ গ্রহণ করছে, তাহলে এটা হলো বেস, তাহলে এটা হবে কি? অনুবন্ধী অ্যাসিড। তাহলে এটা কি হবে? অনুবন্ধী বেস, এটা হবে কি? অ্যাসিড।
তাহলে H2CO3 এর অনুবন্ধী ক্ষারক হচ্ছে HCO3 মাইনাস, হ্যাঁ ঠিক আছে, প্রথমটাই তো ঠিক আছে। H2CO3 এর অনুবন্ধী ক্ষারক হচ্ছে HCO3 মাইনাস, হ্যাঁ প্রথমটাই ঠিক আছে। পরের গুলা যদি দেখি, পানি এর অনুবন্ধী, না পানির অনুবন্ধী অ্যাসিড, এটা কি পানির অনুবন্ধী অ্যাসিড হলো কি H3O প্লাস। আচ্ছা বাকিগুলা চেক করার কিছু নাই। এরপরে অ্যামোনিয়া ক্ষারক কোন মতবাদ অনুসারে, আচ্ছা অ্যামোনিয়া ক্ষারক কোন মতবাদ অনুসারে, আরহেনিয়াস মতবাদ অনুসারে কি অ্যামোনিয়া ক্ষারক? না, আরহেনিয়াস মতবাদ অনুসারে না। আরহেনিয়াস কি বলছে, যারা জলীয় দ্রবণে H+ ত্যাগ করে আর যারা জলীয় দ্রবণে OH- গ্রহণ করে তাদেরকে ক্ষারক বলছে কি আরহেনিয়াস। যারা জলীয় দ্রবণে OH- গ্রহণ করে, যারা জলীয় দ্রবণে OH- গ্রহণ করে তাদেরকে বলা হয়েছে ক্ষারক আরহেনিয়াস মতবাদ অনুসারে। তাহলে অবশ্যই 2 আর 3 হবে। ব্রনস্টেড, লাউরি আর লুইস মতবাদ অনুসারে। লুইস মতবাদ অনুসারে অ্যামোনিয়ার কাছে যেহেতু একজোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, তাহলে সে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারবে, যেহেতু দান করতে পারবে তাহলে সে কি ক্ষার। আর ব্রনস্টেড ও লাউরির মতবাদ অনুসারে, ব্রনস্টেড ও লাউরির মতবাদ অনুসারে যারা যারা একজোড়া মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা হলো ক্ষার। যারা H+ গ্রহণ করতে পারে, যারা H+ গ্রহণ করতে পারে তারা হলো ক্ষার। তাহলে সেই অনুসারে ব্রনস্টেড ও লাউরি আর লুইস, এটাই হবে অ্যান্সার। এরপর H2CO3 পানি, এই বিক্রিয়াতে H2CO3 অনুবন্ধী ক্ষারক কোনটি নিজেরা করবেন। এরপর এই জায়গায় কি বলছে দেখি যে 25°C তাপমাত্রা, 25°C সি পাত্রের গ্যাসের ব্যাপনের হার সবচেয়ে কম, বি পাত্রের অণুর সংখ্যা সবচেয়ে কম, এ পাত্রে Z is not equal to 1। আচ্ছা তাহলে এই অঙ্ক, এখানে অঙ্ক করতে হবে সি পাত্রের গ্যাসের ব্যাপনের হার সবচেয়ে বেশি, তাহলে সি পাত্রের আণবিক ভর বের করা লাগবে, বি পাত্রের আণবিক ভর বের করা লাগবে, এ পাত্রের আণবিক ভর বের করা লাগবে, সবার আণবিক ভর বের করা লাগবে। এরপর আমরা জানি আর সমানুপাতিক 1/√m। যার আণবিক ভর সবচেয়ে কম হবে তার ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। বি পাত্রের অণুর সংখ্যা বেশি, তাহলে অণুর সংখ্যা কেমনে বের করে, ওই যে PV = আমি বলছিলাম সূত্র কিন্তু একটাই, PV = N/R/T। তাহলে PV = N/NA/RT। তাহলে এই জায়গা থেকে N অণুর সংখ্যা বের করা লাগবে, সবাই অণুর সংখ্যা বের করা লাগবে। এই পাত্রে গ্যাস Z, আচ্ছা এই পাত্রের ক্ষেত্রে এই যে ZA = PV / N/RT, এটা করা লাগবে কইরা। এরপরে ZA = কত আসছে সেটা দেখতে হবে। আচ্ছা এখন আমার কাছে ক্যালকুলেটর নেই কারণ আমি করে দিচ্ছি না। এরপরে যদি কেউ না পারেন তাহলে ক্লাসে আমাকে এই ভিডিওটার বা এই এমসিকিউটার কথা বললেন, আমি সলভ করে দিব অফলাইন ক্লাসে। আচ্ছা 16 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য সঠিক ভ্যান ডার ওয়ালস সমীকরণ কোনটি? 16 গ্রাম হিলিয়াম গ্যাস, ভ্যান ডার ওয়ালসের সমীকরণ কি? P + N² / V², আর এদিকে কি হবে V - NB = N/RT। তো এখানে এই যে N = W/M, W এর ভ্যালু কত আছে 16, আর হিলিয়ামের আণবিক ভর হলো 4, তাহলে 4 × 4 = 16, এখানে আছে 4, তাহলে P + 4² A / V², V - 4B = 4RT। তাহলে এই সমীকরণের সাথে কে মিলছে সেটা আমাদের দেখতে হবে। এই যে 16A / V², V - তাহলে এই খ হবে এই জায়গায় অ্যান্সার। এরপর 8 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য, এটা নিজে করো, নিজে করো, আমি প্রশ্নটা আইনা দিই, হ্যাঁ নিজে নিজে করো। ওকে শেষ, আজকের মতো এখানেই শেষ।